Hello everyone, welcome to Infinity Maths Academy. So this is your Rehan sir. আজ আমি আরেকটা কমপ্লেক্স নাম্বারের ওপরে WBJE 2008 এর প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্নটা WBJE 2007 এর সঙ্গে অলমোস্ট সিমিলার, মানে একই বলতে পারো, শুধু অপশানসগুলো চেঞ্জ হয়েছে। সো তোমরা যদি ওই লেকচারটা না দেখে থাকো, WBJE 2007 লেকচার নাম্বার 4-এ এই সেম টাইপের প্রবলেমটা আমি কভার করেছি। যেহেতু এই সেম টাইপের প্রবলেম, শুধু অপশানগুলো চেঞ্জ হয়েছে, এটা 2008-এ এসছে, তাই জন্য এটাকে আমি আরেকবার করাচ্ছি। সো ওই লেকচারটা যদি কেউ না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো, অথবা এই লেকচারে আমি কনসেপ্টগুলো আরেকবার করে ইলাবোরেট করছি, এক্সপ্লেন করছি, তোমরা এই লেকচারটা দেখে নাও, তাহলে ওইটা বুঝে যাবে। এই পার্টিকুলার কোশ্চেনটা স্টেটমেন্টটা কি বলছে, ফর টু কমপ্লেক্স নাম্বারস z1 z2 দ্য রিলেশন mod of z1 plus z2 equal to mod z1 plus mod z2 holds if argument of z1 equal to argument of z2, argument of z1 plus argument of z2 equal to pi by 2, z1 into z2 1 আর z1 mod z1 equal to mod z2। সো এটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট। সো এই চারটে অপশানের মধ্যে একটা কারেক্ট অপশান হবে। আর আমি 2007 আর 2008কে আমি কেন বলেছি অলমোস্ট সেম সিমিলার, সো তোমরা আগে লেকচার 4টা গিয়ে দেখে নাও ওই কোশ্চেনটা, আর এটাও দেখো, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা একদম সেম কোশ্চেন রিপিট হয়েছে, শুধু অপশানসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল এটাকে আমি আলাদাভাবে তোমাদের জন্য আরেকবার করিয়ে দিচ্ছি। সো ওইটা যদি কেউ না দেখে থাকো গিয়ে দেখতে পারো, অথবা এই ভিডিওটা দেখলেও হবে। সো এর সলিউশনটা নেক্সট পেজ থেকে শুরু করা যাক। আমি অলরেডি গিভেন রিলেশনটা লিখে রেখেছি, এবং এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার আগে আমি কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি মেনশন করতে চাইছি। সো তোমরা যদি না জানো এটা একটু রিকল হয়ে যাবে। সো আমি কনসেপ্টসগুলো আগে লিখে দিচ্ছি, যেটা যেখানে দরকার পড়বে, কাজে লাগবে, আমরা সেটাকে সেই সময় ইউজ করে নেব। এছাড়াও যখন আমি কমপ্লেক্স নাম্বারের থিওরি পড়াবো, সেই থিওরি লেকচারে তোমাদের জন্য আমি পুরো ডিটেল সমস্ত ফর্মুলা ডেরিভেশন A to Z আমি আলাদাভাবে মেনশন করব। সো এই গিভেন যে ডেটা দেওয়া রয়েছে, এটাকে আমি শুরু করার আগে ক্যালকুলেশন কিছু ধরে নিচ্ছি, কিছু অ্যাজাম্পশনস করে নিচ্ছি। সো ফার্স্ট অফ অল যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে লেট z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস iy1। সো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কার্টেসিয়ান ফর্মে এক্সপ্রেস করতে পারি, x1 প্লাস iy1। সো x প্লাস iy ফর্মকে কার্টেসিয়ান ফর্ম বলা হয়। তার কারণটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারকে আমি আর্গান প্লেনে আর কমপ্লেক্স প্লেনে অ্যাজ এ কোঅর্ডিনেট হিসেবে প্লট করতে পারি। সো এটা হচ্ছে 2D জিওমেট্রিতে এটাকে ভাবতে পারো x1, y1। এরপরে এটাকে আমি লিখতে পারি r1 cos θ1 প্লাস i sin θ2। কমপ্লেক্স নাম্বারের এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম, যেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলসগুলো সেইগুলো হচ্ছে থিটা আর আর, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, থিটাটাকে বলা, আর থিটার একটা পার্টিকুলার সার্টেন রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে যদি থিটা লাই করে তাহলে ওই থিটার ভ্যালুটাকে বলা হবে প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট, যেটা -π to π হয়। আর আরটা হচ্ছে মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার z1 জেড, আরটা কি, মডিউলাসটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন। এবং এই সেম কমপ্লেক্স নাম্বারকে আমরা এক্সপ্রেস করতে পারি এই ফর্মেও, r1 e টু দ্য পাওয়ার i θ1। সো এই ফর্মটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। সো যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশনের তিনটে ডিফারেন্ট ফর্মস আছে। এই ফর্মটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম অর অয়লার্স ফর্ম। তাহলে তোমরা এই ফর্মটাকে মনে রাখবে এইভাবে, ই আছে, সো ই স্ট্যান্ডস ফর এক্সপোনেনশিয়াল as well as Euler, so exponential form or Euler form। এবারে কমপ্লেক্স নাম্বার এই যে তিনটে ডিফারেন্ট ফর্মস আছে, এটা কোথায়, কোন জায়গাটা আর কোন ফর্মটাকে ইউজ করলে বেস্ট সলিউশন বলতে পারো বা বেস্ট অ্যাপ্রোচ হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনে যদি অ্যাডিশন আর সাবট্রাকশন রিলেটেড প্রবলেমসগুলো থাকে, সেই সময় বেস্ট হচ্ছে কার্টেসিয়ান ফর্মটাকে কনসিডার করে ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করা। আর যদি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন নিয়ে অ্যাপ্রোচ থাকে, বা ডিভিশনের যদি ক্যালকুলেশন থাকে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, সেই কেসে আইদার পোলার ফর্ম অর এক্সপোনেনশিয়াল ফর্ম, যে কোনো একটা নিলে হবে। এবারে কোশ্চেন হচ্ছে পোলার ফর্ম না এক্সপোনেনশিয়াল ফর্ম।
যে কোনো ফর্ম নিতে পারো, বাট এক্সপোনেনশিয়াল ফর্মটা প্রেফার করবে। তার কারণটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম কম্প্যাক্ট ইন নেচার অ্যান্ড কনসাইজ। দেখো খুবই ছোট কম্পেয়ার টু দিস ফর্মুলা। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে এই পার্টিকুলার ফর্মটাই ইউজ করতে হবে, বাট জেনারেলি অ্যাডিশন আর সাবট্রাকশন রিলেটেড প্রবলেমস হলে কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন রিলেটেড প্রবলেমস হলে পোলার ফর্ম আর অয়লার্স ফর্ম, বাট প্রেফার অয়লার্স ফর্ম বিকজ অয়লার্স ফর্মটা হচ্ছে কম্প্যাক্ট, কনসাইজ, স্মল। ওকে, এবারে যদি এই Z1 যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এই Z1-এর আমি আরও কিছু প্রপার্টিসগুলো তোমাদের এইখানেই মেনশন করে দিতে চাইছি। সেটা হচ্ছে এর Z1 যদি হয় তাহলে Z1-এর কনজুগেট কী হয়ে যাবে, Z1 বার। একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেটকে আমরা বার দিয়ে ডিনোট করি, সেটা হয়ে যাচ্ছে ইম্যাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে ইম্যাজিনারি পার্ট কোনটা, IY1, সো এখানে প্লাস সাইন আছে, সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে Z1 এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলা হবে। আর এই কনজুগেটটাকে যদি আমি পোলার ফর্মে এক্সপ্রেস করতে যাই তাহলে সেটা হয়ে যাবে cos θ1 মাইনাস ইমাজিনারি পার্টে সাইন চেঞ্জ হবে I sin θ1। আচ্ছা, এখানে একটু রেকটিফাই করতে হবে যে থিটা অ্যাঙ্গেল মাস্ট বি সেম, সো এটাও θ1ই হবে। সো এই জায়গাটা তোমরা θ1 করে নাও, দুটো অ্যাঙ্গেল সেম হবে। আর যদি এক্সপোনেনশিয়াল ফর্মে কনজুগেট ফর্মটাকে লিখতে যাও সেটা হয়ে যাবে R1 অ্যাজ ইট ইজ e টু দ্য পাওয়ার মাইনাস I θ1। সো কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার সিম্পলি হচ্ছে ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ করবে। I যেখানে আছে তার সাইন চেঞ্জ হবে। I এখানে আছে প্লাসটা মাইনাস হয়েছে, I এইখানে রয়েছে প্লাসটা মাইনাস হয়েছে, I এইখানে আছে প্লাসটা মাইনাস হয়েছে। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা তাহলে কী হয়ে যাবে, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা হচ্ছে R1 ইকুয়াল টু মড Z1। সো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটাকে এইভাবে ডিনোট করা হয় যে দুখানা ভার্টিক্যাল বারের মাঝে এটাকে লিখতে হবে, যেরকম আমরা মড সিম্বল ইউজ করি, তার মাঝে Z1 লিখে দিলাম এবং পোলার ফর্ম বা অয়লার ফর্মে R1টাই হচ্ছে এর মডিউলাস। আর এবং এটাকে যদি কার্টেসিয়ান ফর্মের সাথে রিলেট করতে যাও সেটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। রিয়েল পার্ট কোনটা x1, ইমাজিনারি পার্ট কোনটা y1, সো এটা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আর এই পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারের যদি তোমার আর্গুমেন্টটা θ1 বলি, যেখানে আমি কনসিডার করছি θ1টা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, দ্যাট ইজ θ1 লাইজ বিটুইন -π টু π, তাহলে এই θ1টা হয়ে যাবে তোমার tan ইনভার্স y1 বাই x1। সো আর্গুমেন্টটাকে কীভাবে বার করবে, সো একটু এটাকে একটু বড় করে লিখে দিই, এটাকে একটু সুন্দর করে লেখা যায়। সেটা হয়ে যাচ্ছে θ1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স y1 বাই x1। এবার ডাইরেক্টলি এখানে আমি tan ইনভার্স y1 বাই x1 লিখেছি, কিন্তু এই ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি তোমার আর্গুমেন্টটা আসে না। পয়েন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে তুমি আর্গুমেন্টের ভ্যালুটা সরাসরি পেয়ে যাবে, এবং যদি কোয়াড্রেন্ট চেঞ্জ হয় তাহলে এটাকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে হয়। সো যে যখন আমি থিওরি পড়াবো সেই সময় এটাকে ইন ডিটেলস ইন ডেপথ পড়িয়ে দেবো। সো ফর দ্য টাইমিং ফর্মুলাটাকে এটাকে লিখে রাখবো। সো একটা কমপ্লেক্স নাম্বার যদি Z1 হয় তাহলে এই ডেটাগুলো আমরা সাবসিকুয়েন্ট ক্যালকুলেশানে ইউজে আনবো, তো সেটা আমি আগে থেকেই মেনশন করেছি। এরপরে সিমিলারলি আমি Z2 জন্য ধরে নিচ্ছি, ওটাকে আমি নেক্সট স্লাইড দেখাচ্ছি। অ্যান্ড Z2 কী হয়ে যাবে, Z2কে ধরে নিচ্ছি x2 প্লাস IY2, আর এটাকে যদি আমি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি R2 cos θ2 প্লাস I sin θ2, আর এটাকে যদি আমি এক্সপোনেনশিয়াল অর অয়লার্স ফর্মে রিপ্রেজেন্ট করি, সো R2 e টু দ্য পাওয়ার I θ2। এইবারে এই কমপ্লেক্স নাম্বারে যদি আমি কনজুগেট লিখতে যাই তাহলে কী হয়ে যাবে, Z2 তার বার হবে, সেটা কী হয়ে যাবে, ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে, x2 মাইনাস I y2 R2 cos θ2, এটা মাইনাস হয়ে যাবে এখানে, মাইনাস I sin θ2, আর এটা হয়ে যাবে R2 e টু দ্য পাওয়ার মাইনাস I θ2। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই। এইবার এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা যদি R2 হয়, সো R2 হয়ে যাবে মড Z2 is equal to square root of real part square plus imaginary part square।
আর এই কমপ্লেক্স নাম্বারের যদি তোমার আর্গুমেন্টটা θ2 হয়, সো আর্গুমেন্ট অফ z2 এটা হয়ে যাবে tan ইনভার্স y2/x2। আবার আমি বলছি এই ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি আর্গুমেন্ট কারেক্ট পাবে না। যদি তোমার কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে তাহলে যেটা tan ইনভার্স y2/x2 যে ভ্যালুটা দেবে সেটাই হবে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। অন্য কোয়াড্রেন্টে করলে তোমাকে অ্যাকর্ডিংলি একটু চেঞ্জ করতে হয়, তার জন্য সার্টেন রুল রয়েছে, ফর্মুলা রয়েছে, সেগুলো আমি পরে করব, এই পার্টিকুলার প্রবলেমে আমি আর করছি না। এই ডেটাগুলোকে এবার কাজে লাগিয়ে আমরা আমাদের মেন যে প্রবলেম ছিল তার সলিউশনটা শুরু করা যাবে। এর আগেও আমি আরেকটা গিভেন ডেটা দিয়ে দিতে চাইছি। ধরো একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে জেড প্লাস তুমি জেড বার করছো, সেটা জেডটা কী রয়েছে এক্স প্লাস আই ওয়াই যদি ধরে নিই তাহলে জেড বারটা কী হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। কারণটা হচ্ছে এই দুটো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি তারই কনজুগেটের সাথে অ্যাড করো তাহলে এটা যদি জেড হয় তাহলে জেড বারে এইটা হয়ে যাবে, ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে। আর এইখান থেকে আমি লিখতে পারি প্লাস আই বাই মাইনাস আই বাই ক্যান্সেল হলে 2x হয়ে যাবে। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে কি এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট। তুমি বলতে পারো আবার জেড বার কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, সেইটা বলতে পারো 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ জেড, আবার অথবা বলতে পারো 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ জেড বার, যে কোনো একটা বললে হবে। যে জেড কমপ্লেক্স নাম্বার যদি এক্স প্লাস আই বাই হয় তাহলে 2xটা কি 2 টাইমস রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড কত ছিল এক্স ছিল। আর যদি তুমি জেড বারের টার্মসে লিখতে যাও কনজুগেটেড ফর্মে তাহলে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড বার। সো এটা একই, এই কনসেপ্টটাকেও আমরা ইউজ করব আমাদের যে পার্টিকুলার কোশ্চেনটা আছে সেটাকে সলভ করার জন্য। সো এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে এবার আমরা সলিউশনটা শুরু করছি। সো গিভেন কী ছিল, মড z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। সো এইখানে দেখো মডিউলাসটা কি, মডিউলাস হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন আর নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এখান থেকে বলতে পারি যে মডিউলাস হচ্ছে একটা রিয়েল নাম্বার। সো বাঁ দিকেও একটা রিয়েল নাম্বার, ডান দিকেও একটা রিয়েল নাম্বার, আর এরা দুজনে সমান। তাহলে দুটো রিয়েল নাম্বার যদি সমান হয় তাহলে তাদের স্কোয়ারটা যদি আমি করি তাহলে সেটাও সমান হবে। সো বোথ সাইডে আমি কি করছি স্কোয়ার করে দিচ্ছি। সো বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি কি হয়ে যাবে, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। সো স্কোয়ারিং বোথ সাইডস, তোমরা এরকম লিখে দেবে স্কোয়ারিং বোথ সাইডস। এইবার এই স্কোয়ারিংটাকে আমি ওপেন করছি। সো এইটাকে আমি লিখতে পারি, তাহলে এটা কী হয়ে গেল z1 প্লাস z2 মড তার স্কোয়ার। তাহলে এটাকে এখান থেকে এইভাবে লিখতে পারি z1 প্লাস z2। এইবার এক কাজ করা যাক, এক এক করে LHS আর RHS সিম্পলিফাই করে তবে আমি আমার প্রবলেমে ফিরে আসি, সেটা মনে হয় বেস্ট হবে। এবার নেক্সট স্লাইডে এটাকে আমি ইন্ডিভিজুয়ালি সলভ করছি এবং সেখানে এক্সপ্লেন করছি যে কীভাবে স্টেপসগুলো হচ্ছে। সো মড অফ z1 প্লাস z2 তার হোল স্কোয়ার রয়েছে, এটাকে সিম্পলিফাই করব। সো মড অফ z1 প্লাস z2 তার স্কোয়ার রয়েছে। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারে মড তার স্কোয়ার করেছ সেটাকে আমরা লিখতে পারি z1 প্লাস z2 মড, আচ্ছা এটা মড হবে না, এটা হবে z1 প্লাস z2 আর z1 প্লাস z2 কনজুগেট। এই ফর্মুলাটাকে আমি এই জায়গাটা বলে দিই, আগে মেনশন করা হয়নি, সেটা হচ্ছে জেড যদি কোনো কমপ্লেক্স নাম্বার হয়, লেটস সে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার কত হয়ে যাবে, জেড বার হয়ে যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এইবার আমি করছি কি মড z1 বার করছি, মড জেড বার করছি তার স্কোয়ার। সো মড জেড কি রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার এবং তার স্কোয়ার করেছি, সেটা ফাইনালি কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি কোথা থেকে পেয়েছো, দেখো এই দুটোকে প্রোডাক্ট করো, জেড ইন্টু জেড বার করো, তাহলে কী হবে এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার আসবে -1 হবে, মাইনাসটাকে প্লাস করে দেবে। সো এটাকে লিখতে পারি জেড জেড বার। সো দেয়ার ফোর মড জেড তার স্কোয়ার ইকুয়াল টু জেড জেড বার। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর্মুলা ইন দি এন্টায়ার কমপ্লেক্স নাম্বার। এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে
অনেক অলমোস্ট সমস্ত ধরনের প্রবলেমসগুলোকে হ্যান্ডেল করা যাবে। সো এই ফর্মুলার নামটা আমি দিচ্ছি 5 স্টার ফর্মুলা বিকজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো দিস ফর্মুলা ইজ 5 স্টার ফর্মুলা। এই ফর্মুলাটা নতুন নাম দিয়েছি, স্টারটাকে আমি একটু ভালো করে ড্র করে দিই। সো তোমরা এটাকে স্টারটাকে এইভাবে ড্র করো, কীভাবে করে এই ইয়েস। সো দিস ফর্মুলা ইজ কল্ড অ্যাজ 5 স্টার ফর্মুলা বিকজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মানে 5খানা স্টার দিচ্ছি। মড জেড তার স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। সো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেটের সাথে প্রোডাক্ট করো, যে ভ্যালু পাবে সেই কমপ্লেক্স নাম্বারের মড নিয়ে তুমি স্কোয়ার করো, দুজনে সেম হবে। তাহলে দেখো এখানে কী ছিল, মড জেড তার স্কোয়ার ছিল, আমি কী করলাম Z1 প্লাস Z2 এর সাথে এরই কনজুগেটকে প্রোডাক্ট করে দিলাম। তাহলে এই যা আনসারটা দেবে এর ভ্যালুটা সেম আসবে। এবং এটা কোথা থেকে, এই যে 5 স্টার প্রপার্টি থেকে। সো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রপার্টি, এক্সট্রিমলি, মানে এটা আমি বলে তোমাদের মানে বোঝাতে পারছি না, কিন্তু এটা জাস্ট তোমরা যখন আমি থিওরি করাবো বা আরও যখন একটু কমপ্লিকেটেড চ্যালেঞ্জিং কোশ্চেনগুলো করাবো, সেইখানে এর ইম্পর্টেন্সটা, অ্যাপ্লিকেশানটা আরও যখন ইউজ হবে ফ্রিকোয়েন্টলি তোমরা রিয়েলাইজ করবে। সো 5 স্টার প্রপার্টি একদম এটাকে নোট করে রাখো। এবার এটাকে সিম্পলিফাই করছি। সো Z1 প্লাস Z2, এইখানে দেখো এটাকে Z1 বার প্লাস Z2 বার আমি লিখতে পারি। কারণটা হচ্ছে একটা দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে Z1 প্লাস Z2 হোল বার, এটাকে আমি স্প্লিট করতে পারি Z1 বার প্লাস Z2 বার। তাহলে এই প্রপার্টিটা কি, দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করে তারপরে কনজুগেট নিলাম, যে আনসার পাবো, যে ভ্যালু পাবো, সেম কমপ্লেক্স নাম্বারের আমি আগে কনজুগেট নিলাম, তারপরে অ্যাড করলাম, দুটো সেম। সো এইটাকে বলতে পারো স্প্লিটিং অফ কনজুগেট। কনজুগেটটা কি হোল বার ছিল, সেটা ইন্ডিভিজুয়ালি কমপ্লেক্স নাম্বারে স্প্লিট হয়ে গেল। এইবার এই প্রোডাক্টটাকে আমরা করে দিই। সো এটা কী হয়ে যাবে, Z1 বার প্লাস Z2 বার, আর এখানে কী হয়ে যাবে Z2 Z1 বার, আর এটা হয়ে যাবে, আচ্ছা একবার মিলিয়ে নিই ঠিকভাবে গুণ করছি না, Z2 Z1 বার, আর এটা যাবে Z2 বার। তো Z2 বার, এটাকে আমি সিম্পলি ওপেন করলাম, এবং যখনই আমি Z1 বার অথবা Z2 বার বলছি, এটা রিপ্রেজেন্ট করছে যে কনজুগেট অফ Z1 কনজুগেট অফ Z2। এইবারে এইখানে দেখো আমি 5 স্টার প্রপার্টি ইউজ করতে পারি। এটাকে রিভার্স সাইডে ভাবো, Z ইন্টু জেড বার হলে কী হবে, মড জেড তার স্কোয়ার। সো এটাকে লিখতে পারি আমি মড Z1 তার স্কোয়ার। আর এইটাকে দেখো আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, তোমরা ভালো করে এই জায়গাটা অ্যাটেনশান পে করো, একদম ক্লোজলি অবজার্ভ করো এবং খুব ডিপলি অ্যাটেনশান পে করো যে এইটাকে দেখো আমি কী করে চেঞ্জ করে একটু লিখছি। সো Z1, এবং ইনফ্যাক্ট এটাকে আমি এইভাবে লিখছি, এই ব্ল্যাক দিয়ে লিখছি, হাইলাইট করে দেবো। সো Z1 Z2 বার অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, আর এইটাকে লিখছি Z1 Z2, মানে Z1কে আগে লিখলাম, Z2কে পরে লিখলাম, আর Z2 বার দিলাম, তারপরে হোল বার দিলাম। এটাও কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি, দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের কনজুগেট হয়ে যাচ্ছে কনজুগেটের প্রোডাক্ট, মানে তুমি Z1 ইন্টু Z2 রয়েছে এর হোল কনজুগেট, তাহলে তুমি এটাকে স্প্লিট করে লিখতে পারো Z1 কনজুগেট ইন্টু Z2 কনজুগেট, আবার Z2 কনজুগেটের কনজুগেট ডবল বার হয়ে গেছে, তাহলে এটা কী হয়ে যাবে, শুধু Z1 হয়ে যাবে, Z2 হয়ে যাবে। তাহলে এই প্রপার্টিগুলোকে যদি আমি এইখানে লিস্ট করি, সো এটা হয়ে যাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারে যদি দুবার তুমি কনজুগেট নাও, তাহলে সেই কমপ্লেক্স নাম্বার নিজে ফিরে আসবে, এবং কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে Z1 Z2 এর যদি হোল কনজুগেট নাও, তাহলে এটা হয়ে যাবে Z1 কনজুগেট ইন্টু Z2 কনজুগেট। সো কনজুগেটগুলো স্প্লিট হয়ে যাবে ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বারের উপরে। তাহলে এখানে দেখো এর কনজুগেট নাও, Z1 কনজুগেট হবে, এটা কি হবে Z2 কনজুগেট হবে, আর Z2 যদি 2 টাইমস কনজুগেট করো তাহলে কী হয়ে যাবে, এই ফর্মুলা অনুযায়ী Z হয়ে যাবে। সো এটা Z2 হয়ে যাবে, তাহলে Z2 ইন্টু Z1 বারকে আমি লিখতে পারি Z1 Z2 বার হোল কনজুগেট। এইবারে এই দুটো জিনিসটাকে ভালো করে দেখো, এইটা আর এটা হচ্ছে একটা রেড বক্স যেটা করেছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, আর সেম কমপ্লেক্স নাম্বারের কনজুগেট রয়েছে। তাহলে বলতে পারি একটা কমপ্লেক্স নাম্বারকে, এই যে আগের প্রপার্টিটা যদি দেখো, তার কনজুগেটের সাথে যদি আমি অ্যাড করি, প্রিভিয়াস স্লাইডে নিয়ে যাচ্ছি,
একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি তার কনজুগেটের সাথে অ্যাড করি তাহলে 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার পাবো। তারপরে এখান থেকে এটা আমি লিখতে পারি যে এটা হয়ে যাবে, আর এটা তো আমি পরের লাইন লিখছি, আর এই জায়গাটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, এটা কি হয়ে যাবে মড অফ Z2 তার স্কোয়ার হয়ে যাবে। এইবারে বলো Z1 মড Z1 তার স্কোয়ার, এটাকে বলতে পারি R1 স্কোয়ার, ইয়েস R1 স্কোয়ার বলতে পারি। কেন মড Z1 কি ছিল স্কোয়ার রুট অফ x1 স্কোয়ার প্লাস y স্কোয়ার y1 স্কোয়ার, এবং এই Z1টাকে তো মড Z1 মানে কি এটাই তো মডিউলাস, মডিউলাসের ভ্যালু কত ছিল R1 তার স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ Z1 Z2 বার, ভালো করে দেখ এই যে Z প্লাস Z বার হলে 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ Z হয়, এখানে Zটা হচ্ছে এই বক্সের ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে Z1 ইন্টু Z2 বার, আর এই জায়গাটা কি হয়ে যাবে R2 স্কোয়ার হয়ে যাবে, কেন মড Z2 ছিল R2, তাহলে মড Z2 তার স্কোয়ার হয়ে যাবে R2 স্কোয়ার। এইবারে দেখো এই পার্টটা কি লিখতে পারি R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, আর এই জায়গাটায় আমি লিখতে পারি 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ, এটাকে ভালো করে তোমরা করবে, সেটা হচ্ছে Z1 ইন্টু Z2 বার, এটাকে আমি লিখতে পারি R1 R2 ই টু দ্য পাওয়ার I θ1 মাইনাস θ2। এইটা বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, যেটা কী করে লিখলে এই কমপ্লেক্স নাম্বার Z1 এর এক্সপোনেনশিয়াল ফর্ম কী ছিল R1 ই টু দ্য পাওয়ার I θ1, Z2 বার এক্সপোনেনশিয়াল ফর্ম কী ছিল R2 ই টু দ্য পাওয়ার মাইনাস I θ2। সো R1 R2 প্রোডাক্টে চলে এসেছে ই টু দ্য পাওয়ার I θ1 মাইনাস I θ2 হয়, আইটাকে আমি কমন করে লিখেছি। তাহলে এই যে Z1 Z2 ছিল কমপ্লেক্স নাম্বারটা, যেহেতু প্রোডাক্টে ছিল তাহলে কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্মটাকে এখানে ইউজ করেছি। এবার এই কমপ্লেক্স নাম্বারে তোমাদের রিয়েল পার্টটাকে বার করতে হবে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কী হয়ে যাবে, সো R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2 টাইমস R1 R2, এই যে R1 R2 তো কি একটা রিয়েল নাম্বার, সো এটা প্রোডাক্টে রয়েছে এর বাইরে চলে এলো, আর রিয়েল পার্ট অফ কি লেখা আছে ই টু দ্য পাওয়ার I θ1 মাইনাস θ2, এটাকে আমি লিখতে পারি cos θ1 মাইনাস θ2 প্লাস I sin θ1 মাইনাস θ2। এইবার এই কমপ্লেক্স নাম্বার ই টু দ্য পাওয়ার I θ হলে cos θ প্লাস I sin θ, ই টু দ্য পাওয়ার I θ ইজ ইকুয়াল টু cos θ প্লাস I sin θ, তাহলে এখানে দেখো ই টু দ্য পাওয়ার I θ1 মাইনাস θ2 রয়েছে, সো এটা হয়ে যাবে cos θ প্লাস I sin θ, থিটা কি θ1 মাইনাস θ2। সো এইখানে বলো রিয়েল পার্ট কোনটা, এইটা রিয়েল পার্ট, এইটা ইমাজিনারি পার্ট। তো পরের লাইনে আমি লিখতে পারি R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2 টাইমস অফ R1 R2 cos θ1 মাইনাস θ2। ভালো করে বোঝো, আর কিন্তু আমি রিয়েল পার্ট লিখছি না, কেন রিয়েল পার্টটা তো আমি লিখে ফেলেছি। সো দেয়ারফর আমি বলতে পারি, এটাকে এবার একটু জুম ইন করে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেয়ারফর মড অফ Z1 প্লাস Z2, দেয়ারফর মড অফ Z1 প্লাস মড অফ Z1 প্লাস Z2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে যেটা করব সেটা হচ্ছে RHSটা এবার দেখব। RHS এ কী ছিল, RHS তোমার ছিল মড Z1 প্লাস মড Z2 তার হোল স্কোয়ার ছিল, এটা ছিল আমাদের RHS এ। সো ইন্ডিভিজুয়াল মড নিয়ে তারপরে তাদের সামের স্কোয়ার, সো এটা হয়ে যাবে মড Z1 স্কোয়ার প্লাস মড, এটাকে A স্কোয়ার প্লাস 2AB করে দাও, 2 মড Z1 Z2 প্লাস মড Z2 স্কোয়ার, এটা হচ্ছে A প্লাস B হোল স্কোয়ার, সো A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, A কত মড Z1, B কত মড Z2। সো এই মড Z1টাকে লিখতে পারি R1 স্কোয়ার প্লাস 2 টাইমস অফ মড Z1 কত ছিল R1, এটা কি হয়ে যাবে R2 প্লাস R2 স্কোয়ার, সো এটাকে যদি আমি একসাথে এই পারে লিখি R1 স্কোয়ার প্লাস 2 টাইমস R1 R2 প্লাস R তো এখানে আগেই লিখে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস R2 স্কোয়ার প্লাস 2 টাইমস অফ R1 R2,
সো কি পেলেন, দেয়ারফর mod z1 প্লাস mod z2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা। সো এই দুটো LHS RHSকে সিম্পলিফাই করে এরকম এক্সপ্রেশন পেয়ে গেছি। এবার এই ভ্যালুগুলো আমরা তাহলে পুট আপ করি। তাহলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার 2 টাইমস r1 r2, ওখানে কী ছিল আর এখানে কী ছিল r1 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস 2 টাইমস r1 r2 cos θ1 মাইনাস θ2। সো আমরা ফিরে যাচ্ছি আমাদের এইখানে। তাহলে এইটাকে সিম্পলিফাই করে কি পেয়েছি, r1 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস 2 cos of r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 r2 cos θ1 মাইনাস θ2। আর RHSটা কি পেয়েছি, r1 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস 2 টাইমস r1 r2। সো দেখো এখানে আমরা মেনলি ডিল করছিলাম কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট নিয়ে, তাই জন্য সবগুলোকে আইদার পোলার ফর্ম অথবা এক্সপোনেনশিয়াল ফর্মে করেছি। ইনফ্যাক্ট আমি বেশিরভাগটা এক্সপোনেনশিয়াল করেছি, রিয়েল পার্ট লেখার সময় আমি ওটাকে পোলার ফর্মে চেঞ্জ করে সেখান থেকে রিয়েল পার্ট লিখে দিয়েছি। এইবারে বোথ সাইড থেকে দেখো সিম্পলিফাই করে r1 স্কোয়ার ক্যান্সেল হবে, r2 স্কোয়ার ক্যান্সেল হবে, 2r1 r2 এখান থেকে 2r1 r2 ক্যান্সেল হবে। সো ফাইনালি কি বলতে পারি, এটা কি আমরা বলতে পারি যে এটা হয়ে যাচ্ছে cos of θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 0। এইবারে বলো cos কখন 0 হয়, cos কোথায় 0 হয়, cos π/2 তে 0 হয়। আচ্ছা এটা 0 হবে না, বোথ সাইড থেকে যখন ক্যান্সেল হচ্ছে RHSটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। ভালো করে দেখো, এটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাসে তো 0 হচ্ছে না, বোথ সাইড থেকে ক্যান্সেল হচ্ছে। তো এরা দুজনে যখন ক্যান্সেল হয়ে গেল, সো এখান থেকে 2r1 r2 আর এখান থেকে 2r1 r2 ক্যান্সেল হলে RHSে 1 পড়ে থাকবে। সো মিনস আফটার সিম্পলিফিকেশান এটাকে সিম্পলিফাই করলে এটা পাবে। এইবারে cos কোথায় 1 হয়, cos θ ইকুয়াল টু 1 কোথায় হয়, থিটার কোন মানের জন্য, থিটা ইকুয়াল টু 0 হলে। এবারে বলতে পারো থিটা ইকুয়াল টু 0তেও cos 1 হয়, থিটা ইকুয়াল টু 2π 4πতেও 1 হয়, কিন্তু আমরা কনসিডার করব থিটার প্রিন্সিপাল আর্গুমেন্টটা দেখো 0, 2π যদি বলি ওটা প্রিন্সিপাল আর্গুমেন্টের বাইরে। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 0। সো এটা ইমপ্লাই করবে θ1 ইকুয়াল টু θ2। এবার আমি θ1 আর θ2 কি ধরে নিয়েছি, θ1কে ধরে নিয়েছি আর্গুমেন্ট অফ z1 আর θ2টাকে ধরে নিয়েছি আর্গুমেন্ট অফ z2। তাহলে এখান থেকে বলতে পারি দিস ইমপ্লাইজ আর্গুমেন্ট অফ z1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করব, যে যদি যে mod অফ z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু mod z1 প্লাস mod z2 হয়, তাহলে এখান থেকে বলতে পারি এই রিলেশনটা হোল্ড করবে যদি তাদের আর্গুমেন্টটা সেম হয়। সো এটা অলরেডি দেওয়া ছিল কোশ্চেন পেপারে যে এটা হোল্ড করছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2 হবে। সো এখান থেকে দেখে নেওয়া যাক যে এবারে কোন অপশানটা ম্যাচ করছে। সো কোশ্চেনে আমরা ফিরে যাচ্ছি, আর এইগুলো তোমাদের ক্যালকুলেশনের জন্য আমি আগে থেকে মেনশন করেছি, এত কিছু লাগে না, বাট তাও আমি বলেছি কারণটা হচ্ছে যে আমি চাই যে কোশ্চেনগুলো তোমরা থিওরিটিক্যালি পুরোটা শিখে নাও, যে কোন ফর্মুলা ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, কোন প্রপার্টি ইউজ করছি, কেন করছি, কোথায় করব, কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে এক্সামে তোমাদের আর টেনশন বা নার্ভাসনেস ফিল হবে না। আর একটা জিনিস, তোমরা হয়তো ভাবছো যে আমি আধ ঘন্টা ধরে একটা প্রবলেম করাচ্ছি, তাহলে আমি একটা প্রবলেম 1 নম্বরে আধ ঘন্টা ধরে করলে তো এক্সাম তাহলে কী করে দেবো। অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেন করছি তোমাদের জন্য, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, থিওরি যদি ক্লিয়ার থাকে, ফর্মুলা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখো এত কিছু লিখতেই হবে না, খুব 2-3 লাইনের মধ্যে তোমার কারেক্ট আনসার চলে আসবে। আর হার্ডলি তোমার 10 থেকে 20 সেকেন্ডস লাগবে বা ম্যাক্সিমাম 30 সেকেন্ডস লাগবে। সো এইখানে যদিও আমি 5-6টা স্লাইড ইউজ করছি, তার মানে এটা একদমই নয় যে এটাকে খুব অল্প সময়ের মধ্যে সলভ করা যাবে না, এটা অবশ্যই যাবে। যেহেতু আমি অ্যাকচুয়ালি তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করছি, এর অ্যাপ্রোচটা কী হবে সলিউশনে সেইটা বোঝানোর জন্য এত সময় নিচ্ছি। তার এখান থেকে বলতে পারি কোন অপশানটা কারেক্ট হবে। দেখো আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2, সো এখান থেকে বলতে পারি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে অপশান, এই পার্টিকুলার কোশ্চেনের জন্য কারেক্ট অপশান কোনটা, অপশান এ। বাকি 3টে অপশান দেখো কোনোটাই ম্যাচ করছে না, কেন আমাদের আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2 বেরিয়েছে। সো এখান থেকে বলতে পারি যে আদার অপশানসগুলো ছিল এটা, বি হবে না, সি হবে না, আর ডিও হবে না। এছাড়াও এটা সিঙ্গেল কারেক্ট কোশ্চেন ছিল, তাহলে যেহেতু এই অপশানটা কারেক্ট হয়েছে, তাহলে রিমেনিং 3টে ভুল হবে।
আচ্ছা, এরপরে এই কোশ্চেনটাকে কেন বলছিলাম WB JEE 2007 লেকচার নম্বর 4-এর সাথে একদম সিমিলার হয়। সেখানে অপশানগুলো ছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল টু দিয়ে ওরা জানতে চেয়েছিল 0, মানে ওইখানকার যে আমি বলে দিচ্ছি একেবারে যে এই কমপ্লেক্স নাম্বারটা হোল্ড করলে এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। আর ওইখানে কোশ্চেনটা ছিল, এইখানে আমি লিখে দিচ্ছি যে দেন আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 কত হবে। তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এটা 0 হবে, কিন্তু অপশানগুলো কী ছিল 0, 0, π/2, তারপরে পাই আর -π/2। অপশানগুলো একটু চেঞ্জ হতে পারে, আমার অতটা মনে পড়ছে না, কিন্তু 0 ছিল। সো তোমার সেই কেসে কারেক্ট আনসারটা হবে 0, যে অপশানে 0 ছিল, কারণ এই দুটো আর্গুমেন্টের মাইনাস ডিফারেন্সটা কী হবে 0 হবে, আর বাকি তিনটে অপশান তাহলে হবে না। তাই জন্য আমি বলেছিলাম যে এই দুটো একই কোশ্চেন, পরপর দুটো ইয়ারে এসেছে, সেম কনসেপ্ট, সেম ফর্মুলা, এভরিথিং ইজ সেম, শুধু অপশানের ফরম্যাটটা পাল্টে গেছে। এইখানে জানতে চেয়েছে যে এটা চারটের মধ্যে কোনটা ঠিক হবে, ওখানে জানতে চেয়েছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 কত হবে। তাহলে এটাকে যদি তুমি বাঁ দিকে নিয়ে আসো তাহলে আনসারটা 0 হবে। সো এটাই হচ্ছে এই দুটো ইয়ারের কোশ্চেনের মধ্যে পার্থক্য। এছাড়াও এই প্রশ্নটাকে আমি কেন এত সময় ধরে করিয়েছি, কারণটা হচ্ছে এই প্রশ্নটা খুবই কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই কোশ্চেনের উপর তোমরা স্টার মার্ক করেও রাখো। কারণটা হচ্ছে এই তোমরা একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে এই কমপ্লেক্স নাম্বারের এই পার্টিকুলার প্রবলেম সলভ করতে গেলে তোমাদের কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কমপ্লেক্স নাম্বারে পোলার ফর্ম আর অয়লার্স ফর্মের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনজুগেট কমপ্লেক্স নাম্বারে ক্লিয়ার থাকতে হবে ফর্ম, কমপ্লেক্স নাম্বারের যে প্রপার্টি যে Z প্লাস Z বার ইকুয়াল টু 2 টাইমস অফ রিয়েল পার্ট অফ Z হয়, সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এছাড়াও তোমার কোন কনসেপ্টটা লাগছে 5 স্টার প্রপার্টি, মড Z তার স্কোয়ারটা কী হয়ে যাচ্ছে Z ইন্টু Z বার। সো এই একটা প্রবলেম সলভ করতে গিয়ে ইন্টারমিডিয়েট স্টেপসে 4 থেকে 5টা ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো কাজে লেগেছে। সেটাকে বোঝানোর জন্যই আমি এটাকে আধ ঘন্টা ধরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ছিল এবং এই প্রবলেমটা আগে হয়ে যাওয়ার সত্ত্বেও আমি আরেকবার বোঝালাম। সো আশা করি এবারে তোমরা এটা বুঝতে পেরেছো। আর আজকে তাহলে লেকচারটাকে এখানে স্টপ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট প্রবলেম নিয়ে। সো আবার কালকে আমি চলে আসবো তোমাদের জন্য আর একটা নতুন কোশ্চেন নিয়ে, আইদার অন কমপ্লেক্স নাম্বার অর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এছাড়া আমি নতুন সিরিজ স্টার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। অলরেডি তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে যাও, দেখবে দুটো প্লেলিস্টে দুখানা এক্সট্রা টপিক অ্যাড হয়ে গেছে। তাহলে এরপর থেকে কী চলবে, কমপ্লেক্স নাম্বার চলবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলবে, কারণ এই দুটো অলরেডি আগে থেকে শুরু হয়ে গেছে। এইবারে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট নতুন PYQ সিরিজ শুরু করে দিয়েছি, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর করে দিচ্ছি। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে পরিণাম থিওরি অফ ইকুয়েশনের যদি কিছু কোশ্চেন থাকে সেইগুলোকে একসাথে ইনকর্পোরেট করে দেবো। তাহলে আমি অলরেডি আমার চ্যানেলে 20টার ওপরে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। সো তোমরা সেই ভিডিওসগুলো যদি না দেখে থাকো তাহলে সিম্পলি ইউটিউব সার্চ করে তোমরা টাইপ করো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহানসা, খুললেই আমার সবার উপরে চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটাকে ভিজিট করে প্লেলিস্ট সেকশানে যাও, প্লেলিস্টে যে কোনো একটা পার্টিকুলার প্লেলিস্ট যেটা তোমাদের দরকার রয়েছে সেটাকে চালিয়ে দাও। ধরো তোমাদের কমপ্লেক্স নাম্বারে A to Z PYQs চাই, WB JEE 2007 থেকে টিল 25 অবধি 2025, বাট অত দূর এখনও পর্যন্ত আমি যাইনি। আস্তে আস্তে করে এই প্লেলিস্টগুলো আপডেট হতে থাকবে, ভিডিওসগুলো ওখানে অ্যাড হতে থাকবে। তোমরা একটা সিটিংয়ে একবার বসে পুরো প্লেলিস্টটাকে ভালো করে দেখো, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমি আরও অন্যান্য প্ল্যানগুলো করে রেখেছি। সো যেরকম চ্যাপ্টার ওয়াইজ সলিউশন বা ইয়ার ওয়াইজ কমপ্লিট সলিউশন অর ওয়ান শট ম্যারাথন। সো আমাকে সময় দাও, আমি আস্তে আস্তে করে করছি, আর তোমরা আমাকে একদম সাপোর্ট করো। তোমাদের কেমন লাগছে ভিডিওসগুলো সেইগুলো আমাকে জানাও, কমেন্টসের মাধ্যমে জানাও। আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা আমাকে পার্সোনালি অ্যাপ্রোচ করো। তো তোমাদের ওভারঅল কেমন লাগছে সেটা ফিডব্যাক দাও, পজিটিভ ফিডব্যাক দাও, তাহলে অ্যাকর্ডিংলি আমিও তোমাদের জন্য লেকচারগুলো নিয়ে আসতে থাকবো। সো তোমাদের অ্যাকচুয়ালি লাইকস, কমেন্টস বা তোমরা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, এটা আমাকে এনার্জি দেয়, এটা আমাকে বুস্ট করে, আমাকে মোটিভেট করে, আমাকে মানে সবসময় কনস্ট্যান্টলি একটা পুশ দেয় যে না আরও বেশি ভালো করে কন্টেন্টগুলো আনতে হবে, বেশি বেশি ভিডিওসগুলো দিতে হবে, তোমাদেরকে ননস্টপ গাইড করতে হবে, কনস্ট্যান্টলি তোমাদেরকে গাইড করতে হবে। সো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর এছাড়াও এত কম সময়ের মধ্যে যে 500 সাবস্ক্রাইবার্সের মাইলস্টোন ক্রস করেছি, শুধু এটা আমার অ্যাচিভমেন্ট নয়,
এটা তোমাদের সকল, আর এটা তোমাদের সবার জন্য হয়েছে, এটা আমার জন্য একদমই হয়নি। মানে তোমাদের ছাড়া, মানে উইদাউট ইউ আই অ্যাম নাথিং। তোমাদের সাপোর্ট ছাড়া আমিও কিছু না, আমার চ্যানেলও কিছু না। তো সব কিছুই, মানে সব কিছুর জন্য তোমার পুরো ক্রেডিটটা যাচ্ছে তোমাদেরকেই। তো তোমরা কনস্ট্যান্টলি আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। সো আজকের আর বেশি সময় নিচ্ছি না, তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য সো থ্যাংক ইউ অল। সো টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, কিপ লার্নিং, keep studying and keep smiling. So Jai Hind, Vande Mataram.